পোস্ট ওয়ার নিয়ে আমি দু একটা কথা বলতে চাচ্ছি যে পোস্ট ওয়ারে ইসরায়েল যে গ্রেটার প্ল্যান, তার এই গ্রেটার প্ল্যানে তার এক্সিকিউশন করতে পারবে না ভবিষ্যতে, এবং এই ধরনের কোনো এক্সিকিউশন যদি আসে বা ভবিষ্যতে, তখন এই আরব কান্ট্রিগুলোও মিলে আফ্রিকা, নর্থ আফ্রিকান কান্ট্রি এবং আরবরা এবং ইরান সব মিলে আপনার এই ইসরায়েল এক্সিকিউট হতে দিবে না। আমার মনে হয় এই প্ল্যান ফেল করেছে জায়নিস্টদের। আর আরেকটা কথা ইরান বলছে বারবার যে যত বেশি বোম মারা হবে, যত বেশি ড্যামেজ করা হবে, আমাদের তত বেশি আমরা টোল আদায় করব হরমুজ প্রণালী থেকে। এটা আরেকটা যে ইফ ইউ ড্যামেজ মোর অফ আওয়ার ফেসিলিটিস, মোর অফ আওয়ার ইন্ডাস্ট্রিজ, মোর অফ আওয়ার আপনার যে ইয়েগুলো আছে, ইন্ডাস্ট্রিগুলো আছে, তো সেই ইন্ডাস্ট্রিগুলা এবং যে ক্ষতিগুলা হবে সেই ক্ষতিপূরণ আমরা আদায় করে নিব হরমুজ প্রণালীতে টোল আদায় করে। নাম্বার থার্ড আমি এটা বলবো যে গত কদিন আগে ট্রাম্প পুতিনের সাথে কথা বলেছেন, এবং তারপর দিনে আমরা দেখতে পেলাম যে ইউক্রেনে বেশ কিছু জায়গা রাশিয়া দখল করে নিয়েছে এবং দে আর অ্যাডভান্সিং টুয়ার্ড কিভ। তো এটা হয়তো ওই যে ন্যাটো যেহেতু সাহায্য করেনি ট্রাম্পকে, সেহেতু পুতিনের সাথে কথা নিশ্চয় হয়েছে যে ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, আর ন্যাটোকে একটা শাস্তি দেওয়ার মতো অবস্থা। এর জন্য আমরা পরের দিনই দেখতে পেলাম কি দুদিন পরেই যে রাশিয়ান অ্যাডভান্স করেছে ইউক্রেনের অনেক ভিতরে। লাস্ট ওয়ান ইজ মাদারল্যান্ডের মাদারও যাবেন, ফাদারল্যান্ডের ফাদারও যাবেন, এবং আমার সাথে আমার ট্রাম্প সাহেবও যাবেন। এই তিনজন আমরা দেখতে পাবো। যে মোদি গিয়েছিলেন না যুদ্ধের আগের দিন, উনি আসছেন ইসরায়েল থেকে, তো উনি বলেছিলেন ইউ আর ফাদারল্যান্ড, আর আমরা হলাম মাদারল্যান্ড। তো মাদারল্যান্ডের মাদারও থাকবে না, ফাদারল্যান্ডের ফাদারও থাকবে না, এবং ট্রাম্পও থাকবেন না। আমার মনে হয় 2026 এইটাই আমাদের এই তিনজনের খুবই খারাপ অবস্থায় চলে যেতে হবে। এটাই আমরা দেখতে পাবো এন্ড অফ দ্য ইয়ার। অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি মেজর জামানের যে পয়েন্ট, আমি কেন ইন্ডিয়ান প্রেজেন্সটাকে আমি রিকমেন্ড করেছি বা আমি বলছি যে পসিবিলিটি, আমি রিকমেন্ড করি না, আই ডোন্ট ওয়ান্ট দেম টু টেক পার্ট, বাট ব্যাপারটা হলো কি যে ইরানের সঙ্গে এই যুদ্ধে এটা যে যাই বলুক না কেন, এই যুদ্ধ থামানোর জন্য কিন্তু ইসরায়েলের সম্মতি প্রয়োজন, ইসরায়েলকে সম্মতি দিতে হবে, এবং এটা যদি ইসরায়েল সম্মতি না দেয় তাহলে কিন্তু যুদ্ধ থামবে না। সুতরাং এই কন্টিনিউয়াস এনগেজমেন্ট চলতে থাকবে এবং হরমুজ প্রণালী কিন্তু ক্লোজডই থাকবে। তো এখন প্রশ্নটা হচ্ছে ইন্টারফেসটা কি, ইসরায়েলের সঙ্গে কথাবার্তা বলার ইন্টারফেসটা কি? এই ইন্টারফেসটাকে আমি বলেছি এছাড়া আর কোনো মূল্য নাই তার। আর ইন্ডিয়া ইজ অ্যাবসলিউটলি ইন এ ভেরি ব্যাড শেপ। এটা আমি রিইনফোর্স করছি তার কথায়। সেটা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কিনে, এবং গত কয়েক বছরে তার তেলের মানে বিল হয়েছে 7 ট্রিলিয়ন। আচ্ছা, আপনারা কি ওনার কথা শুনতে পাচ্ছেন? আমি ঠিক শুনতে পাচ্ছি না। জি, আমরা শুনতে পাচ্ছি। জি, শোনা যাচ্ছে। আমি তিনজনকে ব্যাপারটা হচ্ছে কি যে এই 7 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ানরা চেয়েছিল ব্রিক্সের কাভারে তারা ইন্ডিয়ান রুপিতে পে করতে, কিন্তু রাশিয়া খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা রুবল চায় না, ডলার চায় না, তারা ইউয়ান চায়। 7 ট্রিলিয়ন ডলার, কারণ এই পেমেন্ট ডিলে হওয়াতে এই বিল অলরেডি এটা 52 বিলিয়ন হারাই গেছে। কারেন্সি ডিভ্যালুয়েশনের কারণে 52 বিলিয়ন হারাই গেছে। তো এই আর হারাইতে চায় না, তারা বলছে তুমি তাড়াতাড়ি ইউয়ান পেমেন্ট করো। তার কারেন্সিকে চালু করার যে খায়েশ, ওই খায়েশ কিন্তু মানে উড়ে যাওয়ার পথে। সুতরাং আমি বলবো যে ইন্ডিয়াকে এখানে শুধু উল্লেখ করার একটাই কারণ, সেটা হচ্ছে ইন্টারফেসটা বের করার জন্য, যে ইসরায়েলের সাথে কথা বলার একটা ইন্টারফেস দরকার, সেই ইন্টারফেসের জন্য। আর বাকিরা কেউ ইসরায়েলের সাথে ইন্টারাক্ট করতে রাজি হবে না। ইউরোপ হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস গোয়িং টু ব্রিং, এটা কতটুকু ফ্রুট আনবে জানা মুশকিল। বাট বাদ দিয়ে যদি এটা তো ব্যাপারটা হলো কি যে তুমি কাকে সাথে নিবা না নিবা, দ্যাটস ইওর ম্যাটার।
বাট পয়েন্ট হচ্ছে যে দেয়ার ইজ এ রিকমেন্ডেশন ফ্রম এ কর্নার, নিউট্রাল আমি বলবো যে যারা অ্যানালিস্ট তাদের পয়েন্ট হচ্ছে যেহেতু ইন্ডিয়ার সাথে তার একটা রিলেশন আছে আমরা এই, বাট একটা ব্যাপার হলো এই যুদ্ধে কিন্তু ইন্ডিয়া ইজ খুবই আমি বলবো মানে লিপ টাইট, সোজা কথা, তারা কোনো কথা বলছে না, তাদের এখন চোখ বন্ধ করে তারা তেল কালেক্ট করতেছে, এটাই হলো তাদের একমাত্র মূল মন্ত্র এখন, আর কিছু না। এবং এটা অ্যাকচুয়ালি জাতীয় স্বার্থে এটাই হওয়ার কথা। আর আমাদের হলো ঠিক আমরা কি করছি জানি না, এবং আমাদের কিন্তু ফেভারিট লিস্টে নাই, আমরা ইরানের ফেভারিট লিস্টে নাই তেল ছাড়ানোর জন্য, বা আমাদের জন্য কোনো এক্সট্রা কিন্তু সুযোগ ইরান কিন্তু দিচ্ছে না, বিকজ আমাদের সরকার কোনো ইনভলভ না, পাবলিকলি ইনভলভ না। যেটুকু আমি বলবো আমরা পাই সেটা হলো আমাদের সাধারণ মানুষের, জনগণ সাধারণ মানুষের মানে তাদের ইরানের প্রতি তাদের মায়া বা তাদের মহব্বত, এটার কারণে, অন্য কোনো কারণে। এবং এটা শিওর ইরানিয়ান যে এমবাসি তারা এটা ফিডব্যাক দেয় তাদের সরকারকে, এবং সেই অনুযায়ী হয়তো বা আমরা যেটুকু পাচ্ছি সেটুকুই, এর থেকে আমরা বেশি পেতে পারতাম যদি আমরা সত্যিকার অর্থে তাদের প্রতি তাদের এই সহমর্মিতাটা অ্যাটলিস্ট শো করতে পারতাম। আজকেও তেলের দাম যে ভাই বেড়েছে, আমি একটা স্ক্রিনটা আপা একটু শেয়ার করি আপনাকে, এই প্রাইসটা দেখায় দিই। আজকের প্রাইস হলো এই যে তেলের ওয়েল প্রাইস, সকালবেলা যখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 45 ডেজ অফার করেছে, সেই 45 ডেজ অফার করার সাথে সাথে তেলের দাম কমেছিল। এই ক্রুড অয়েল কমেছিল $3 নেমেছিল, কিন্তু যখন মার্কেট বুঝতে পেরেছে দ্যাটস এ ব্লাফ, তখন আবার ওই তেলের দাম বেড়ে গিয়েছে $2.43, বর্তমানে রাইট নাও $113.97। এই যে চেঞ্জ হচ্ছে। অনেক ধন্যবাদ। তেলের দাম বাড়তেই থাকবে যতদিন আপনার হরমুজ প্রণালী